বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা রাজনীতিক ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকারের মেয়াদ প্রায় একেবারে বলা যেতে পারে পুরোপুরি 6 মাস পূর্ণ হলো, আর 2 দিন বাকি। সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিকভাবে সরকারের এই 6 মাস কেমন দেখলেন আপনারা? মিস্টার রহমতুল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক তাকে শুভেচ্ছা। 6 মাস একটা সরকারের বয়স। এই সময় আসলে এটাকে বিবেচনা করার জন্য যারা সরকারি দলের সমর্থক না তাদের জন্য বিশ্লেষণ করাটা সহজ। অনেক সময় আত্মসমালোচনা করতে পারা ওটা কম নয়। আমার জন্য বা আমার জায়গায় থেকে এটার পরিপূর্ণ যে সমালোচনা সেটা আপনি মনে করছেন নির্মোহ হবে না? নির্মোহ হবে না, না হওয়াটাই স্বাভাবিক। কারণ আমি যদি ভালো দিকগুলো বলি তাহলে বলা হবে যে হ্যাঁ উনি তো বলবেনই, আবার খারাপ দিকগুলো বললে তখন বলবে যে হয়তো নিজের দলের বিরুদ্ধে নিজে বলতেছে। তারপরও আমি চেষ্টা করি যে নির্মোহ আলোচনা করার জন্য। এই 6 মাসকে যদি আমি মনে করি যে কাজের দিক থেকে অনেক কিছু করতে পেরেছে সেটা বলা ঠিক হবে না, কিন্তু অন্তত প্রধানমন্ত্রীর দিক থেকে যদি আমি চিন্তা করি, বাংলাদেশের একেবারে যে কোনো প্রান্তের যে কোনো পর্যায়ের মানুষ তারা এই কথাটা স্বীকার করে নেবেন যে তার যে কিছু উদ্যোগ, তার যে কাজের স্পিরিট এবং তিনি যেভাবে এই দেশের মানুষ একটি নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, যে স্বপ্ন দেখতে চেয়েছিল, সেরকম একটা স্বপ্ন মোটামুটি তিনি শুধু দেখাননি, স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন অনেকাংশে। এটা মানুষের মধ্যে অনেক বড় ধরনের জাগরণ সৃষ্টি করেছে, প্রত্যাশা সৃষ্টি করেছে। অন্যদিকে আপনি যদি মনে করেন যে দেশের কিছু নাগরিক সুবিধা, যেমন ধরেন গত কিছু দিনের মধ্যে যদিও সেগুলোর সঙ্গে অনেকটা বৈশ্বিক কিছু সমস্যা ছিল, তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সামগ্রিকভাবে বিদ্যুৎ বিতরণের যে কিছু কষ্টদায়ক কিছু ভূমিকা সারা দেশে আছে, এই জিনিসগুলো নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। তো দেশ যতদিন থাকবে, মানুষ আমরা যতদিন আছি, ততদিন পর্যন্ত সংকটটা কম বেশি থাকবেই। কিন্তু সংকটটা নিরসনের জন্য যারা দায়িত্বে আছেন তারা কতটুকুন চেষ্টা করছেন এটি কিন্তু মানুষ খেয়াল করে। এবং মানুষ যখন দেখে যে না এই সংকটটা এই কারণে তৈরি হয়েছে বা এই সংকটটা আগেও ছিল, এই সংকটটা একদিনেই নিরসন করা সম্ভব না, কিন্তু সংকটটা নিরসনের জন্য যারা দায়িত্বে আছেন তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন কিনা, সেই জায়গাটাতে মনে হয় সরকার অনেকটা প্রশংসা পাচ্ছে। এবং আমার কাছেও মনে হচ্ছে যে সরকার খুব সিরিয়াসলি চেষ্টা করছেন যে এই সংকটগুলো অতি দ্রুত নিরসন করার জন্য, এবং কিছু কিছু জায়গায় তারা সফল হয়েছেন। তো আপনি 6 মাসের যে কথাটা বলেছেন, সে কথাতে মানুষ শতভাগ বিশ্বাস করতে শুরু করেছে যে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন করে একটি দেশ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা শতভাগ বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু কাজের দিক থেকে যেহেতু 6 মাস আর দীর্ঘদিনের জঞ্জাল, ওইটাকে ওভারকাম করে এখন পর্যন্ত সেটার কাঙ্ক্ষিত সফলতায় তারা অর্জন করতে পারেননি। জি, ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনি শুনছিলেন এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাই 6 মাসকে কীভাবে আপনি মূল্যায়ন করবেন। যদিও ইতিমধ্যেই একটা বাংলাদেশের একটা বড় ইস্যু হচ্ছে করাপশন, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা, দেখা বা
রেগুলেটরি বডি হিসেবে যেটা দুর্নীতি দমন কমিশন, আপনি নিজে তার চেয়ারম্যান হতে চান, সেই ঘোষণাও দিয়েছেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি এই 6 মাসকে কীভাবে দেখেন, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং জন আকাঙ্ক্ষার দিক থেকে। আরেকটা হচ্ছে যে আপনার এই যে চাওয়া, সেটা কোন বিবেচনা থেকে? ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকে সহলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, পৃথিবীতে কতগুলো সেটেল প্রিন্সিপাল এসছে যে একটা উন্নত দেশ এবং অনুন্নত দেশ কেন উন্নত হয় অথবা কেন অনুন্নয়নে থেকে যায়। আপনি ডেভেলপমেন্টের ইন্ডিকেটর থেকে যদি ভাগ করেন তাহলে ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি। আর গভর্নেন্সের দিক থেকে যদি আপনি ভাগ করেন তাহলে ফাংশনাল স্টেট অ্যান্ড ডিসফাংশনাল স্টেট। সো আমরা যদি এই সরকারকে অ্যাসেস করতে চাই তাহলে গত 15 বছরে কীভাবে সরকার রান করেছে সেটার একটু ব্যাকগ্রাউন্ড টানা দরকার। গত 15 বছরে আমরা দেখেছি একটা অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্ত করে বলছেন না, আমি শেখ হাসিনা সরকারের বলছি যে সেই সরকারের চরিত্র দাঁড়িয়েছিল লুটেরাতন্ত্র, মাফিয়াতন্ত্র, একটা ডিসফাংশনাল স্টেটে পরিণত হয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, যিনি সরকার প্রধান ছিলেন উনি কাউকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই দুর্নীতির ক্ষেত্রে। যে মানুষ বিশ্বাস করে উনি একবার ইউকেতে গেলেন, উনি প্লেনলি আপনার ফিনল্যান্ডে চলে গেলেন। কি হলো সেখানে? ওনার ভাগনা শেখ রেহেনার ছেলে সেইখানে যায় উনি নাকি কিছু বস্তা নামাই দিলেন। অর্থাৎ হয়তো মানুষের বিশ্বাস যে টাকা নিয়ে তার ভাগনা হয়তো কোনো কারণে এগ্রিভ ছিল, তাকে স্যাটিসফাই করার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ব্যবহার করে উনি এই কাজটা ঘটালেন। ওনার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেলেন। এবং সেই পিয়নের ক্ষেত্রে উনি বললেন যে কি ব্যবস্থা নিলেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন তখন তিনি বললেন যে আমি ওর আইডি কার্ড নিয়ে ফেলছি। তো এই যে ন্যায্যতার অভাব, এই যে সুশাসন অভাব, একটা প্রধানমন্ত্রী যদি মানে এই সেন্সই যদি না থাকে যে হোয়াট ইজ জাস্টিফাইড অ্যান্ড হোয়াট ইজ আনজাস্টিফাইড, তাকে তো সাথে সাথে গ্রেপ্তারের আদেশ দেওয়া উচিত ছিল। বা আপনার চোখের সামনে 400 কোটি টাকার মালিক হলো কী করে? এবং পুরোটাই লুটেরাতন্ত্র ছিল, যার জন্য যা হয়েছে। এবং সমস্ত স্বৈরতান্ত্রিকতার কিছু ক্যারেক্টার থাকে, ক্রোনি ক্যাপিটালিজম, অর্থাৎ নিজের পরিবার, চাকর বাকর সব ধনী হয়ে যায়, নেপোটিজম, এবং লুটেরাতন্ত্র মানি লন্ডারিং, একদম দেখবে আইডেন্টিক্যাল। তো তাহলে স্বৈরতান্ত্রিকতার জন্য যেটা এখন পর্যন্ত ইতিহাসের সত্য সেটা হলে তাদের পতন হয়। সো আওয়ামী লীগ এমন একটা জায়গায় গেছিলো, তারা বলা শুরু করেছিল তাদের আর কোনোদিন পতন হবে না, যে ইন্ডিয়া তাদের পাশে আছে, কোনোদিন পতন হবে না। কিন্তু আমরা ভাবলাম কি নতুন করে পলিটিক্যাল সায়েন্স, কি নতুন করে ফিলোসফি আসবে, নতুন করে থিওরি আসবে যে স্বৈরতন্ত্রের পতন হয় না। আমরা তো শিখেছি স্বৈরতন্ত্রের পতন হয়। তো সেই পতন তো হয়েছে, এটাই সত্য। এরপরে আরও পতন হয়েছে সিরিয়ার বাশার আল আসাদের। তো অটোক্রেসি ফলস, ইটস ম্যাটার অফ টাইম অনলি। এইটা হলো মানে একদম প্রতিষ্ঠিত সত্য। এখন এখানে আসছে, তাহলে কি দেখলাম আমরা? আপনি যত উন্নয়ন করেন, সে কিন্তু ফ্লাইওভার করেছে, পদ্মা ব্রিজ করেছে, তার আমলে এই মেট্রো রেল করেছে, কোনো উন্নয়ন আপনাকে ফল দেবে না আপনি যদি দুর্নীতিমুক্ত না থাকতে পারেন, আপনার পরিবার যদি দুর্নীতিমুক্ত না থাকতে পারে। তাহলে মানুষ উন্নয়নটাকে আপনার ভালো বলবে, কিন্তু দুর্নীতি করলে আপনার উন্নয়নটা আপনার ক্রেডিটে আসবে না। এরপরে এই যে অ্যাভয়েডিং ক্রনিক ক্যাপিটালিজম, যে আপনার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এইটা যে হঠাৎ করে ধনী হয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারে নাই, নিতে না পারলে ওইটাই স্বৈরতান্ত্রিকতা। দার্শনিক লিডারশিপ কি বলে, যে আপনি দেখেন পৃথিবীর যে সমস্ত দেশ আজকে উন্নত হয়েছে তাদের জনগণ এটা বিশ্বাস করে যে ডোন্ট আস্ক হোয়াট নেশন হ্যাজ গিভেন টু ইউ। তুমি জিজ্ঞেস করো না জাতি তোমাকে কি দিয়েছে, তুমি জাতিকে কি দিয়েছো, আস্ক দ্যাট। তাহলে রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক নেতাকর্মীর সবার এই ফিলোসফি যদি ধারণ না করে তাহলে সেই দেশ কখনো উন্নয়ন হয় না। অযোগ্য লোকদের পদায়ন মানে অর্থনৈতিক দুর্নীতির চেয়েও ভয়াবহ, যেটা শেখ হাসিনা করেছে। অযোগ্য লোকদের পদায়ন, একটা অযোগ্য লোক যদি কোথাও পদায়ন করা হয় সেইটার 50 থেকে 60 বছর সেই প্রতিষ্ঠান সাফার করে।
সে 30 থেকে 40 বছর ওইটাকে নষ্ট করে, সেইটাকে রিভার্স করতে, সেইটাকে আবার ডেভেলপ করতে আরও 20 বছর সময় লাগে। সেইটা আপনার পিয়ন থেকে শুরু করে সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই শেখ হাসিনা যে তার অযোগ্য লোকদের পদায়ন করছে, সেই জন্য আলটিমেটলি তাদের পালাতে হয়েছে। তাহলে আমাদের এই সরকারের সবল হতে হলে আমাদের ওই জায়গায় হাত দিতে হবে। সেইখানে আমরা দেখলাম কি, আপনি দেখলেন যে এসেই দুর্নীতি দমন কমিশনের এই কমিশনটাকে তারা পদত্যাগে বাধ্য করলো। কেন 5 মাস লাগলো একটা নতুন কমিশন দিতে? এইটা তো মানুষ সমালোচনা করবে। তাহলে এখানে মানুষ বিশ্বাস করে, মানুষের ভিতরে আলোচনা হয় যে এস আলম একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক, আমি বলি, জিলুবে আপনি জানেন আমি স্টেট কথা বলতেই পছন্দ করি, এটা আমার ক্যারেক্টারের অংশ। এস আলম এবং বসুন্ধরাকে আপনার বেনিফিট দেওয়ার জন্য, কারণ ওই বসুন্ধরার বিরুদ্ধেও দুর্নীতির তদন্ত চলছিল, এস আলমের বিরুদ্ধেও তদন্ত চলছিল, তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য আজকে ওখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কে সরালো? এইটা আমাদের ওই ইনভেস্টিগেটিং জার্নালিজম বা ওই শক্তি, ওই ব্রেভ জার্নালিজম আমরা দেখি নাই। যে রিপোর্টটা আমাদের কাছে তথ্য আছে, উচ্চ পর্যায় থেকে ওই চেয়ারম্যানকে বলা হয়েছে আপনি অমুকের তদন্ত করেন না, তাহলে বা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো উনি বলছেন না, আমি আপনার এই অনুরোধ রাখতে পারবো না, হি প্রিপেয়ার টু রিজাইন, অ্যান্ড পুরো কমিশন রিজাইন করেছে। দেখবেন এটা একসময় না একসময় এই সত্য বের হবে। সো নিয়োগ করে আমি কেন আবেদন করব? এখানে আইনে যে কোয়ালিফিকেশনস রয়েছে, আপনার শিক্ষকতা, আপনার আইন অথবা সশস্ত্র বাহিনী, প্রশাসনে 20 বছরের অভিজ্ঞতা, তাহলে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি সেনাবাহিনীতে 21 বছর চাকরি করেছি, আর জুডিশিয়ারিতে আপনার এই যে আইনে আমার তাও প্রায় 20 বছর হয়ে গেছে। তাহলে আমার এখানে একটা ডাবল কোয়ালিফিকেশন আছে। আর আমি গত 10 বছর ধরে আমি দুর্নীতি নিয়ে কাজ করি। আমি প্রায় শতাধিক টপ দুর্নীতিবাজের বিরুদ্ধে আবেদন করেছি, এবং সবগুলো তদন্ত আছে, অনেকের বিরুদ্ধেই মামলা শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে হবে। সো আমি কেন এটা প্রচার করলাম? আমরা দেখলাম উন্নত দেশে যে কোনো ইম্পর্টেন্ট নিয়োগে একটা পাবলিক ডিবেট হয়, কারা কারা আগ্রহী সেইটা পাবলিক স্ক্রুটিনি হয়। পাবলিক স্ক্রুটিনির মাধ্যমে সঠিক লোকটাকে নিয়োগ করতে পারে। আর একটা হলো পার্লামেন্টারি ডিবেট হয়। বাংলাদেশে পার্লামেন্টারি হিয়ারিং হয়। হ্যাঁ, বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডার কে হবে? বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডার নট দ্যাট ভাইটাল পোস্ট, তাদের আরও অনেক বড় বড় আছে। একটা ধরে নিলাম সেইখানে কে নিয়োগ হবে, সেইটা তারা 6 মাস ধরে ডিবেট করে, তাদের সিনেট কমিটিতে হিয়ারিং হয়, যেটা আমরা নিউজে দেখি। তাহলে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হলো, এই যে ডিজি বিটিবি একজন নিয়োগ হয়ে গেল, এই দুর্নীতি যেমন কারা আসবে, কারা আবেদন করলো, এটা তো আমার জানার অধিকার, এটা তো আপনার সুইট উইল না। আমি আবেদন করছি, সেই জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো, আপনার দেখাতে হবে যারা যারা আবেদন করছে, যাদের থেকে আছে, তারা সবচেয়ে যোগ্য, দক্ষতা, যোগ্যতা, সততায়। সেই জন্য আমি আমার সিবি আমি সামগ্রিকভাবে 6 মাসের মূল্যায়ন আপনার কাছ থেকে শুনতে আসবো। তার আগে মিস্টার রহমতুল্লাহ অনেকগুলো প্রসঙ্গ উনি তুলেছেন, যোগ্য লোককে যোগ্য জায়গায় দেয়া, কিছু কিছু অলিগার্কের প্রভাবে দুদককে সরিয়ে দেয়া, মানে দুদকের কমিশনকে সরিয়ে দেয়া, নানা রকমের, এবং কে কোথায় গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন, কাকে কোন কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া আছে, সরকারের এখতিয়ার আছে, সরকার নিয়োগ দিতেই পারে। কিন্তু কোন যোগ্যতার ভিত্তিতে, কোন প্রক্রিয়ায়, আরও কেউ ছিল কিনা যোগ্য, আরও কেউ চেয়েছিলেন কিনা, সেটা অনেক ক্ষেত্রেই জানা যায় না। সো আপনার কাছ থেকে শুনতে চাই। ব্যারিস্টার সরোয়ার সাহেবের কাছে কিন্তু অপশন ছিল, পক্ষ এবং বিপক্ষ নির্মোহভাবে বলার সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের মানসিকতাটাই এরকম, যেটা পছন্দ করব না ওইটাকে একেবারে বিষয়ে তুলতে হবে বলতে বলতে, এবং ভালো কোনো দিক থাকলেও সেটা ধারে কাছেও যাওয়া যাবে না। 15 বছর তো বললেন উনি ভালোই, 15 বছরে উনিও অনেক সাফারার, জাতি সাফারার, আমরাও সাফারার। 15 বছর অনেক কথাই বললেন, সাথে সাথে নিয়ে আসলেন কি এই যে দুর্নীতি দমন কমিশন, এই দুর্নীতি দমন কমিশনকে অমুককে সুবিধা দেওয়ার জন্য তারপরে উপর মহল থেকে বলা হয়েছে। আমি জানি না উনি কাকে উপমহল বলতে মিন করেছেন। আবার বললেন যে অযোগ্য লোকদেরকে পদায়ন করা, এটা আওয়ামী লীগের আমলে হয়েছে, এটা উনি বলেছেন। এই আমলে এসে ওইটার সঙ্গে মিলিয়ে 6 মাসের অর্জন বলতে সরোয়ার সাহেব ওখান থেকে আমি যতটুকু বুঝছি, এই সামান্য শ্রোতা হিসেবে গভর্নর নিয়োগ করলেন,
ডিজি নিয়োগ করলেন। তো এগুলি সব অযোগ্য লোকের পদায়ন। এই লোকগুলো তো আগে গভর্নরের দায়িত্ব পালন করে নাই, এই লোকগুলো আগে ডিজিও ছিল না। তো এই লোকগুলোর যোগ্যতা অযোগ্যতার সময় তো নির্ধারণ করার দাবি রাখে, মানে সে যোগ্য কিনা বা সে, হ্যাঁ, ওনার একটা বক্তব্যের সঙ্গে আমি শতভাগ একমত যে একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিমুক্ত একটা পরিবেশ, একটা রাষ্ট্র গঠন করতে হবে, সেই বিষয়ে আমি একমত। কিন্তু এই যে আপনি যখন একটা টিম কাজ শুরু করবে, সেই টিম যদি এসেই দেখে যে এই লোককে দিয়ে আমি যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চাই বা আমি যে রাষ্ট্রের স্বপ্নের কথা জাতিকে বলে এসেছি সেই স্বপ্নের অন্তরায় হিসেবে কাজ করবে বা ওই স্বপ্ন বাস্তবায়নে সে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, তাকে সরিয়ে দেয়াটাই হচ্ছে। উনি আরেকটা প্রশ্ন তুলেছেন, সরিয়ে দিয়েছেন, সেটা না হয় বোঝা গেল বা সেটা ডিবেটেবল, কিন্তু 5 মাস হয়ে গেল দুদকের কমিশন এখনো নিয়োগ। একটা বিষয় দুদকের বিষয়, সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে কি দুর্নীতি একটা অগ্রাধিকারের মধ্যে নাই, দুর্নীতি নিয়ন্ত্রণ? হ্যাঁ, এটা দিয়ে তো মনে হচ্ছে দুর্নীতির বিষয়টা সবচেয়ে বেশি অগ্রগণ্য বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হুট করেই যে কাউকে, দলীয় অনুগত বহু মানুষ আছে, 5 টাকার গোলাম বহু পাওয়া যায়, সরকারের 5-8টা প্রস্তুত বহু আমলা আছে, বহু ব্যক্তিরা আছেন যারা দুদকের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য, অথচ 5-8টে যোগ্য। কিন্তু এখানে একজন নির্মোহ, যাকে দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের পরিপক্ক, যে ধরনের নির্মোহ, যে ধরনের দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন, সেই ধরনের একটা টিম খুঁজতে একটু সময় লাগতেই পারে। তো এইটাকে তো আমি ভিন্নভাবে দেখতে পারি। আমি যদি নেগেটিভ সেন্সে দেখতে চাই, সে নেগেটিভ সেন্সে দেখার সহজ, কিন্তু আমি তো পজিটিভ ওয়েতেও দেখতে পারি। আপনি তো যে কাউকে যে কোনো সময়, কিন্তু দুর্নীতি দমন কমিশন এটা সরকারের, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠা লাভ করেছে, সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটাকে প্রমাণ করার জন্য দুর্নীতি দমন কমিশনকে অত্যন্ত সুচিন্তিতভাবে আরও সময় নিয়ে হলেও এমন ব্যক্তিদের নিয়োগ করা উচিত যেটা নিয়ে কোনো ধরনের সমালোচনা যাতে শত্রুও তৈরি করতে না পারে। এবং দুর্নীতির ব্যাপারে সরকারের এরকম মানসিকতাকে আমি অন্তত কামনা করি যে এরকম একটা মানসিকতা থাকুক। সেটাকে কেন্দ্র করে যদি আরও 2 মাস সময় বেশি লাগে, তবুও এমন ব্যক্তিদেরকে দেওয়া হোক যেই ব্যক্তিদের নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে। সাথে সাথে ওই যে গভর্নরের কথা বললেন, ডিজির কথা বললেন, ডিজিতে একজন ডিজি নিয়োগ হওয়ার পরে তো তোলপাড়, অযোগ্য লোক, লোক। ভাই, কোন জায়গায় অযোগ্য আপনি কি কেউ লিখে দিতে পারছে? অযোগ্য একটু যে হ্যাঁ, সে যখন টকশোতে সঞ্চালনা করেন তখন তার মধ্যে জাতীয়তাবাদী আদর্শটা ফুটে ওঠে, তার পরিবারটা জাতীয়তাবাদী পরিবার, মিডিয়ার সাথে কানেক্টিং মানুষ, দীর্ঘদিন যাবৎ মিডিয়া অঙ্গনে কাজ করেন, নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়ে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। অযোগ্যতাটা কি সেটা তো বুঝলাম না, যোগ্যতা তো এগুলো আমি বুঝলাম। এখন অযোগ্যতা হলো কি, বিশেষ কোনো পারপাস সার্ভ করতে হবে, সেই পারপাস সার্ভ করার জন্য তো এই সরকার প্রতিষ্ঠা লাভ করে না। এই সরকার যাদেরকে দিয়ে পারপাস সার্ভ করাতে পারবে, এই সরকারের যে মেন্টালিটি, এই সরকারের যে চাওয়া, এই সরকারের যে ইচ্ছা, এই সরকারের যে এইম, সে অনুযায়ী যারা কাজ করতে পারবে তাদেরকেই পদায়ন করা হবে। সেখানে যদি অযোগ্যতার কোনো প্রমাণ রাখে সেটা আপনি তুলে ধরুন, সরকার চোখে চোখ রাখুন, সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরুন। একেবারে অথরিটি থেকে বলা হচ্ছে, এইরকম তো আপনি গত কত বছরে পেয়েছেন তা জানি না, কিন্তু নিয়োগ হওয়ার আগের থেকেই অযোগ্য বলা, আবার নিয়োগ হওয়ার সাথে সাথেই তাকে অযোগ্য প্রমাণ করা, এই মানসিকতা তো সেই পুরনো স্টাইলের মানসিকতা। এখান থেকে আমাদের বের আসা হচ্ছে। আমাদের রহমত আমার কথাটার স্পিড একেবারেই বুঝে নাই। উনি সম্পূর্ণ একটা 180 ডিগ্রি উল্টো দিকে কথা বললেন। আমি অযোগ্য কথাটাই কিন্তু আনি নেই, আমি কথাটা বলছিলাম নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আজকে 5ই আগস্টের মূল আকাঙ্ক্ষাটা ছিল কি, এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে সুশাসন, ন্যায় বিচার আসবে, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে
এবং মাফিয়াতন্ত্রের সৃষ্টি না হয়। আমি তো অযোগ্য কথাটা একবার বলি নাই, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। সো তারেক সাহেবের অনেক ভালো গুণ ইতিমধ্যে জনগণের সামনে আসছে, অনেকবার বলেছি। কিন্তু বিএনপির যে দলের আমি এখনও সদস্য, একটু মানে মাঠে কম যাচ্ছি, যে দলে আমি এখনও সদস্য, আমি মনে করি যে জিয়াউর রহমানের ওই স্পিডটা এখানে আনতে হবে যে যত বেশি সমালোচনা করবে, মাই ক্রিটিক ইজ মাই ফ্রেন্ড, এবং ক্রিটিসিজম কীভাবে সহ্য করতে হয় এটা তো উনি দেখে আসছেন 17 বছর। ওনার সিম্পলিসিটি, ওনার কৃচ্ছতা, সরকারি গাড়ি ব্যবহার না করা, ডেফিনেটলি ভেরি গুড লিডারশিপ কোয়ালিটিস। তো লিডারশিপ কোয়ালিটির আবার 3টা ভাগ আছে: পলিটিশিয়ান, স্টেটসম্যান, ব্রিংসম্যানশিপ। সো একটা নর্মাল লিডারশিপ, ওটা তো আওয়ামী লীগের আমরা দেখেছি, শুধু দলের স্বার্থ দেখেছে। তো একজন স্টেটসম্যান তো রাষ্ট্রের স্বার্থ দেখবে, জনগণের স্বার্থ দেখবে। ব্রিংসম্যান 50 বছর থেকে 100 বছর সামনে জাতিকে নিয়ে যাবে, দ্যাট ইজ ব্রিংসম্যান, এবং সেই সুযোগ তার সামনে আছে। এবং উনি ইনস্টিটিউশনালি লেখাপড়া না করলে উনি ফিলোসফিক্যাল আইডিয়া সামনে আনতে পারে, এবং সেইটা উনি দেখে আসছে। কারণ সিইং ইজ বিলিভিং, উনি চোখে দেখাটা সবচেয়ে বড় শিক্ষা। তো সেই শিক্ষাটা কাজে লাগাতে হলে ওনার তো টিম গঠন করতে হবে। আপনার পর্তুগালে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু টিম যদি গঠন না হয় তাহলে তো উনি কোয়ার্টার ফাইনালও সেই টিমকে নিতে পারে না। কিন্তু আমাদের সামনে দিস ইজ এ টিম। তো আমরা তো বলেছি যে উদাহরণ, যে একটা খারাপ লোক একটা অফিসকে 60 বছর খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, মানে এটা এইরকম ডিসফাংশনাল। আপনি আসলে সেই জায়গায় আমি বলছি যে ওনার যে এই গুণগুলো, সেইগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত তার নেতাকর্মীরা বোঝে কিনা, সেই ধারণা তারা পোষণ করে কিনা, এবং সেইটাকে ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। এই গত 2 দিন আগের একটা ঘটনা, স্বেচ্ছাসেবক দল বা আপনি বলছেন তৃণমূলে বোঝে কিনা, কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বোঝে, তাদেরও বুঝতে হবে। সেই জন্য সেটা মিস্টার রহমতুল্লাহরা বোঝেন কিনা, এক্স্যাক্টলি আপনার কেন্দ্র থেকে আপনি সেটাও বলতে পারেন যে তিনি সামনে আছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ওনার পারিষদবর্গ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরা তারা বুঝতে পারেন। আপনি যাদেরকে পদায়ন করলেন, মনে করেন স্বপন ভাই তো আমাদের কাছের মানুষ, তথ্যমন্ত্রী, এই নিয়োগ প্রক্রিয়াটাই অন্তত একটা ডিবেটের মাধ্যমে আপনি আনতেন। বিডিবিতে যাকে নিয়োগ করছে ডেফিনেটলি কোয়ালিফাইড, কিন্তু আপনি একটা স্বচ্ছতা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। কিন্তু আওয়ামী লীগ যেরকম অনির্বাচিত লোকদের বিভিন্ন জায়গায় বসাই দিয়েছিল, এই 3টা না, এইরকম পরাজিত প্রার্থীকে পুরস্কার করতে যেয়ে যখন আপনি বসাই দিলেন, একজন এমপি প্রার্থী হেরে গেল একটা সিটে, তাকে আপনি বসাই দিলেন একটা সিটি কর্পোরেশনের জায়গায় যে 7টা 8টা কনস্টিটিউশন ধারণ করে, প্রশাসক হিসেবে, ওয়েদার ওই অকেশনের জন্য সে ফিট কিনা। এবং আমরা দেখলাম একটা গার্মেন্টস মালিকের সাথে সংঘর্ষ হলো, সেইখানে সে যায় রাস্তা কেটে দিল। এইটা কি দলের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, এইটা যদি মনিটর করতে না পারে, সো ওনার এই টিম স্পিরিট যদি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে না যায়, আওয়ামী লীগের মধ্যে লুটপাট করে, এটা তো আমার কথা না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছে, আওয়ামী লীগের টাইপের রাজনীতি, আওয়ামী লীগের টাইপের কনসিকুয়েন্স আনতে বাধ্য, দেয়ার ইজ নো। তো সেই জন্য যদি দুর্নীতিটাকে আপনি বন্ধ করতে পারেন, তাহলে বড় একটা অর্জন হবে বলে আমি মনে করি। শুধু দুর্নীতি, আপনি দেখেন দুর্নীতি দমন আইনের 11 ধারা আছে, কমিশনের কোনো কমিশন অথবা পুরো কমিশন যদি কোনো কারণে ভ্যাকেন্ট হয়, 1 মাসের ভিতরে সেটাকে নিয়োগ দিতে হবে। তাহলে এখানে একটা আইনের ভায়োলেশন আছে। সেইখানে 2001 থেকে 6 এই দুর্নীতি দমন কমিশন তো বিএনপির সময় প্রতিষ্ঠা পেয়েছে, 2004 সালে এই আইনটা আসছে। 2001 থেকে 6 যে কমিশনটা ছিল, এখানে সুলতান কমিশন ছিল। সুলতান কমিশন, এই 2 জন কমিশনের ভিতরে এমনভাবে একটা রাইভালি চললো, এমনভাবে একটা তাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হলো যে টোটালি এটা ডিসফাংশনাল ছিল। তাহলে মানুষের ভিতরে যদি এই ধারণা যায় যে বিএনপি যত মুখে বলুক, আজকে লিডারশিপের জায়গা থেকে তারেক সাহেব বলল দুর্নীতির টুটি চেপে ধরবে, তাহলে ওনার টুটি চেপে ধরার যে স্পিরিট, সেইটা কেন ট্রান্সমিট হচ্ছে না, মানে নট ট্রান্সমিটিং ইন দ্য রিয়েলিটি অর ইন দ্য অ্যাকশন, সেটা হচ্ছে না কেন? তাহলে গ্যাপটা কোথায়? এখন একজন সরকার প্রধানের মধ্যে যে সব দেখার, সেটাও সম্ভব না, কিন্তু অ্যাগেন হি হ্যাজ দ্য হ্যান্ডস, তার কাছে এখন 6 দিক থেকে ইন্টেলিজেন্স রিপোর্ট আসে। তো
তো আপনি টুটি ধরতে চাইলে আপনার সত্যিকারে দেখাতে হবে যারা দুর্নীতি করছে, যারা রাষ্ট্রের ফ্রিজ অফ আইন ভঙ্গ করতেছে, যারা কোনো আইন ভঙ্গ করে না। আপনি বড় একটাকে আজকে ধরেন, তাহলে দেখবেন যে অনেকগুলো 80% এমনিতে ঠিক হয়ে যাবে। আর তারা যদি আপনারা গায়ে বাতাস দিয়ে উড়ে বেড়ায়, আজকে বেসরকারি খাতে ডিজেল আমদানির যে প্রশ্ন উঠছে, মানুষ তো মানে বিভিন্নভাবে এটা সমালোচনা শুরু করেছে। আবার বলছে যে ওই যে শিক্ষক নিয়োগ আপনি কমিটির কাছে দিবেন। মানুষের সেন্টিমেন্ট বোঝা ভেরি ভেরি। আজকে যে নিয়োগ বাণিজ্য হয় ওইখানে দেওয়া মাইনে একেবারে ওই যে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড রেখে আপনি 10 নম্বর 15 নম্বর লোক দেওয়া। এবং এই নিয়োগ বাণিজ্য যদি বন্ধ করতে না পারে, সেই জন্য আমি বলছি যে আজকে যারা অ্যাপিজমেন্ট পলিসি ফলো করবে, শুধু শুধু চাটুকারিতা করবে, তারা দলের ক্ষতি করতেছে। বরং ভেহেমেন্টলি সমালোচনা করা দরকার এবং সরকারের যে অবজারভেটরি বডিগুলো আছে সেই সমালোচনাগুলো বিবেচনা নিয়ে কারেকশন করবে। তাহলে ফেসিজম ফেরত আসবে না, তাহলে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না। স্বৈরতান্ত্রিকতা কিন্তু সৃষ্টি হয় আস্তে আস্তে, ছোটো ছোটো করে। মনে করেন আমরা দেখলাম যে তারেক সাহেবকে একটু সমালোচনা করছে, এর মধ্যে মিছিল হয়ে গেল। আমি এটা কোনো কারণ খুঁজে পেলাম না। মিছিল কারা করলো? মিছিলটা থামানো হলো না কেন? সমালোচনার জবাব আপনি সমালোচনায় দেবেন। কোনো একটা এই যে মিছিল করে একটা রাজনীতির নামে যে একটা গোলামির প্রবণতা, যে কে কার চেয়ে বড় গোলাম, এই গোলামরা একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় ডিজাস্টার আনে, সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। এরা কোনো অ্যাসেট না। সেই জায়গাটা যদি ধারণ করে, আমি আশা করি তারেক সাহেব এগুলো ধারণ করবে এবং এই চাটুকার গোলামকে সরায়া দলকেও রক্ষা করতে হবে এবং গুড গভর্নেন্স আনতে হবে। পপুলিজম অ্যান্ড গুড গভর্নেন্স একসাথে যায় না। পপুলিজম ইজ সামথিং এলস, গুড গভর্নেন্স ইজ সামথিং এলস। ওনার গুড গভর্নেন্সে গেলে পপুলিজম, গুড গভর্নেন্স যদি নিশ্চিত করতে পারে, পপুলিজম অটোমেটিক আসবে, অটোমেটিক থাকবে। জি, মিস্টার রহমতুল্লাহ, শুনছিলেন আপনি? না, ওই যে অনেকগুলো কথাই তো বলছিলেন। এবার বলেছেন উনি বিএনপি সদস্য হিসেবে। না, আমি বলেছিলাম যে যেহেতু ওনার যেই ডেজিগনেশনে উনি আজকে কথা বলছেন, সেই ডেজিগনেশনে বিএনপি সদস্য ব্যবহার করেন নাই। আমি সেই কারণে বলেছিলাম। আমি বলি নাই, উনি হ্যাঁ সেটাই তো আমার ভুল ধরিয়ে দিয়েছেন উনি। এখানে তারেক রহমানের চিন্তা চেতনা এগুলো কেন্দ্রের অন্যান্য নেতা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে নিচের মানুষরাও কিন্তু জানে। একটা বিষয় তো আমি একমত যে জানে, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবেন তাদের অধিকাংশই সেটা মানছেন না। সেই মানার মধ্যে আমিও আছি, সেই মানার মধ্যে আমাদের নিচের স্তর আছে, উপরের স্তর আছে। এটা হচ্ছে সমস্যা। কারণ একজন তো আর সব কিছু করতে পারবে না, বা 5 জনও পারবে না। টিমের মধ্যে অধিকাংশই যদি ভালো কাজগুলোকে সহযোগিতা করেন, তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আপনি এই যে ধরেন দুর্নীতির উপরে যে জোরটা উনি দিয়েছেন এবং তারেক রহমান সাহেবের কোট করে তিনি যে বলেছেন যে দুর্নীতির ব্যাপারে যে ছাড় না দেওয়া বা দুর্নীতির লাগাম টেনে ধরার যে ইয়েটা, এইটা তো উনিও স্বীকার করলেন, আমিও স্বীকার করি। এখন আমাদের নিচের দিকে যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, তারা যদি সহযোগিতা না করে, তাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, সেটা যেমন সম্ভব না। আবার মানসিকতা আমি 1 মাস, 2 মাস, 6 মাসেই সমস্ত মানসিকতা পরিবর্তন করতে পারবো, এই চিন্তাটা করাও আমাদের কোনো কারণ নাই। কারণ আমাদের তো মগজই এরকমভাবে তৈরি করা হয়েছে, আমাদের মানসিকতাই তো এরকম নষ্ট করে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। এইটা অস্বীকার করার কোনো কারণ নাই। যারা বিএনপি করে, বিএনপির অধিকাংশই নিচু লেভেলের, মাঝারি লেভেলের, উপর লেভেলের বহু মানুষের মধ্যে এই ধরনের সমস্যাগুলো আছে। সেই কারণে এই টিমের মধ্যে সমস্যা আছে। এটা আমার মনে হয় আর একটু সময় দেওয়া দরকার। আরেকটা হচ্ছে যে বললেন যে ডিবেটের মাধ্যমে যদি করা হতো, আমেরিকা উদাহরণ দিয়ে বললেন, তো ডিবেটের মাধ্যমে করতে গেলে তো 5 মাসের সমস্যা কি? ডিবেট মানে কি? আপনি আলাপ আলোচনা করে তারপরে না আপনি কি হবেন, তাহলে তো 5 মাস লাগতেই পারে। আপনার এই যে আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো হতো, ধরেন 2001 সালে বিচারপতি লতিফুর রহমান সাহেব, উনি যেই দিন দায়িত্ব গ্রহণ করলেন, ওই দিনই সারা দেশের ডিসি, এসপি যা কিছু আছে সব তছনছ করে ফেললেন একদিনের মধ্যে। উনি হোমওয়ার্ক করেছিলেন, উনি জানতেন যে উনি হোমওয়ার্ক করেছিলেন।
তো সেই হোমওয়ার্ক তো আরেকজনও করতে পারে। অবশ্যই তো সে হোমওয়ার্ক করেই তো যেখানে যেখানে পরিবর্তন তাৎক্ষণিকভাবে আনা দরকার সেখানে সেখানে উনি করেছিলেন। এটি কোনো অন্যায় কাজ না। আবার কোনো জায়গায় 2-4-5 মাস সময় লাগাটা সেটাও অন্যায়ের মধ্যে পড়ে না। সব কিছু একেবারে 3 মাস 6 মাসের মধ্যেই সমস্ত কিছুর পরিবর্তন করা, এটা তো আলাদিনের চেরাগ না, সম্ভব না। আপনার সময় তো 5 বছর, 10 ভাগের 1 ভাগ সময় সময় 5 বছর, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ শেষ। আমি এই কারণে 6 মাসকে একেবারে ছোট করে দেখছি না। আর সরকারও কিন্তু 6 মাসকে একটা মানে কি বলে একটা সিগনিফিকেন্ট টাইম হিসেবে নিয়েছে। এবং আমার মনে হয় যে 6 মাসের মধ্যে এই অর্জনটা করা সম্ভব হয়েছে। এবং আমি প্রথমেই আপনাকে যে ব্যাখ্যাটা দিয়েছি যে একটা ভালো লক্ষ্য নিয়ে এগুচ্ছে সরকার, এইটা যেমন মানুষ বিশ্বাস করে, অনেক ক্ষেত্রে সেটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারছে না বা সফল হতে পারছে না, এটাও কিন্তু আমি একজন সরকারি দলের কর্মী হিসেবে আমি কিন্তু স্বীকার করে নিয়েছি। সমালোচনা করলে তারেক রহমান সাহেবের সমালোচনা করার সাথে সাথে মিছিল বের করেছে, আমি ঠিক আমার কাছে মনে পড়ে না যেটা কোথায় হয়েছে। অতিমাত্রায় কেউ দালালি করতে গিয়ে, চাটুকারি করতে গিয়ে সেটা করেছে। অথচ তারেক রহমান সাহেব এই যে আপনার বিলবোর্ডে, সরকারি বিলবোর্ডে প্রধানমন্ত্রী হিসেবে যেখানে তার ছবি থাকার একেবারে সমস্ত নিয়মকানুন আছে, সেগুলো তিনি নিজের দেখে তারপর বর্জন করতে বলেছেন। প্রথম দিন থেকে তিনি তার বাবা মা, বাংলাদেশের 55 বছরের যে রেকর্ড, যে ইতিহাস, যে রাষ্ট্রপ্রধানের ছবি, এরপরে এই বাবা মায়ের বা প্রধানমন্ত্রী এক্স PM বা নিজের দলের প্রতিষ্ঠাতা, তাদের ছবিগুলো ব্যবহার করার একটা ঐতিহাসিক রেওয়াজ, যেটা মানুষ কোনো প্রশ্নই করতো না। সেই বিষয়গুলো তিনি, এক ভদ্রলোক বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, যার বাবা এদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, যার মা এদেশে 3বার রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সরকার প্রধান ছিলেন, তিনি অনায়াসে এটা ব্যবহার করতে পারতেন। এটি নিয়ে কেউ প্রশ্নও তুলত না। মানে কেউ ভাবিও নাই আমরা যে এই ধরনের একটা সিদ্ধান্ত তিনি নিতে পারেন। হোমওয়ার্কের অংশ হিসেবেই তো তিনি তো আগের থেকেই প্ল্যান করেছিলেন যে এই জিনিসগুলো, এগুলো আস্তে আস্তে পরিহার করতে হবে। কই সেগুলো তো আমরা বলতে পারি না। রাস্তা দিয়ে আসা যাওয়ার যে ইয়াটা, এই যে মানুষের দুর্ভোগ, ট্রাফিকের যে বিষয়গুলো, এগুলো তো আমরা আসলে সহজে আমরা এই প্রশংসাগুলো করতে পারি না। এটা আমাদের ইয়ে। হ্যাঁ, খারাপ দিকগুলোও বলতে হবে। এই যে আমি নাম ধরে ধরে তো বললাম যে এই জিনিসগুলো করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকেও একটু ওই যে ডিবেটের মাধ্যমে শুধুমাত্র লোক দেখানো ডিবেট, আপনি দেখবেন ওই যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল বাড়ানোর সময় কী যেন একটা গণশুনানি হয়। আপনি কি মনে করেন যে এটা আসলেই গণশুনানি? এগুলি তো গণশুনানি নাম একটা তামাশা। তো লোক দেখানো ডিবেটিংয়ের থেকে হোমওয়ার্ক করে যদি আপনি যোগ্য ব্যক্তিকে যথাযথ জায়গায় বসাতে পারেন, যেটা দিয়ে আপনার এইম, যে আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের সহায়ক শক্তি হিসেবে কাজ করে, ওই তথাকথিত ডিবেটিংয়ের থেকে আপনি হোমওয়ার্কের মধ্য দিয়ে নিজেদের মধ্য থেকে আপনি ভালো লোক, যোগ্য লোকদেরকে যথাস্থানে বসাতে পারেন। বসানোর মতো আইনগত অধিকারও আছে এবং এটাই মনে হয় ইয়ে। আপনি এখানে যদি আমরা 10 জন বসি, আমরা 3 জন যদি বলি যে ঠিক আছে দুর্নীতি দমন কমিশনই করবো, আমরা 3 জনই তো 3 কথা বলবো, তারপর কাকে খুশি করবেন? তখন তো বলবেন যে ওই যে উনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। কাউকে না কাউকে সিদ্ধান্ত নিতেই হবে। তো সমালোচনার ক্ষেত্রে আমার কোনো ইয়ে নেই, কারণ সমালোচনা থাকতেই হবে, কিন্তু জোর করে খারাপ দিকগুলো তুলে ধরা, এটা আমাদের সবাইকে আস্তে আস্তে বের হওয়া উচিত। ব্যারিস্টার সরোয়ার, এবং আমি একটু রাজনৈতিকভাবে বৈদেশিক সম্পর্কের অর্থনীতির ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে স্পর্শ করে, সেই জায়গায় সরকারের সাফল্য ব্যর্থতাটা কি, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম। অর্থনৈতিক তো একটা ক্রাইসিস রয়েছে অর্থনৈতিক, এবং বৈদেশিক সম্পর্ক ভেরি ভেরি চ্যালেঞ্জিং। তার আগে একটু আসি যে ব্যক্তিগতভাবে তারেক সাহেবের অনেকগুলো কোয়ালিটি মানুষকে আকর্ষণ করছে, আমি নিজেও আকর্ষিত। অ্যাগেইন যে তার এই কোয়ালিটিটা যদি উপরের কোয়ালিটি একরকম আর মানুষ যাদেরকে কার্যক্রম আর এক রকম, তখনই কিন্তু এই কোয়ালিটিটা আর অ্যাডভান্টেজ হচ্ছে না। তখন মানুষ কিন্তু অবিশ্বাস করা শুরু করবে। এই গত 2 দিন আগে একটা জেলায় একটা জামিন পিটিশনে
বিদ্যুৎ ছিল না ওখানে। বিদ্যুৎ টাকা থেকে জজ সাহেব বললেন যে বিদ্যুৎ নাই, আমি 2 ঘন্টা পর আদেশ দিই। সেইখানে ওই স্বেচ্ছাসেবক দল অথবা কৃষক দল এরকম কারো এজলাস ভাঙচুর করলো এবং এই খাস কামরাও ভাঙচুর করলো। এই শক্তি যখন বিরোধী দলে ছিল তখন কিন্তু বিভিন্ন জায়গায় পালাই বেড়াইছে। এই যে এই অ্যারোগ্যান্স ক্ষমতার, এইটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি এবং কি অ্যাকশন নিছে তাদের বিরুদ্ধে এটা কিন্তু মানুষ দেখবে যে তার এই যে রাজনৈতিক গুন্ডা, এই গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এদের কোনো রিজনেবল সেন্স থাকে না, মানে একদম খাই ভাব। একজন এমপি তো স্ট্যাটাস দিয়ে বলছে যে এই ঝালকাঠির যে একদম এমন একটা খাই ভাব সৃষ্টি হয়েছে, অ্যান্ড সবই খাইয়ে ফেলতেছে এবং সেইটা ভাইরাল হচ্ছে। তাহলে ওই লিডারশিপ চ্যালেঞ্জ হলো ওইটাকে নিয়ন্ত্রণ করা। পৃথিবীর অনেক দেশ পেরেছে। ইটালি একটা মাফিয়া রাষ্ট্র ছিল, ডিক্লার্ড মাফিয়া রাষ্ট্র। তারা কীভাবে সুশাসন আসছে। আরব একটা বারবারিয়াস কান্ট্রি ছিল, সেখানেও তো সুশাসন প্রতিষ্ঠিত যেভাবেই হোক। রাত্র 3টার সময় যদি একজন মহিলা হাঁটে অথবা দরজা খুলে ঘুমায়, সেখানে চুরি হতে পারে না। তো তারা বললে আমরা কেন পারবো না? তো ইট ইজ পসিবল। তো সেই জন্য উই ক্যানট অ্যাফোর্ড অ্যানাদার রেভলিউশন। আর একটা উদ্বোধন হইলে বারংবার দেশ ক্ষতিগ্রস্ত হবে, বারংবার মানুষ সাফার করবে। এখন পর্যন্ত 6 বার উদ্বোধন এবং ঘটনার মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। 75, 90, 96, 2001, 2006, 2024। ক্যান দিস কান্ট্রি অ্যাফোর্ড অ্যানাদার আফিবাল, অ্যানাদার রেভলিউশন? তাহলে এই দেশেতে থাকবে না। সেই জন্য এই সরকারের উপরে মানুষের আশাবাদ অনেক বেশি সৃষ্টি হয়েছে যে দে উইল রিয়েলি রাইজ টু দ্য অকেশন। যে 31 দফা সুশাসন, ন্যায় বিচার, সেইটাকে ডেলিভারি করবে। ডেলিভারি শুধু মুখের চটকদার কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। মনে করেন যে এই ইনু একটা ক্যারেক্টার ছিল আওয়ামী লীগের সময়। বিএনপিকে সবসময় সে আগুন সন্ত্রাসী বলতো এবং বেগম জিয়াকে গালিগালাজ করতো, মানে ওকে গালিগালাজ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। বিএনপিতে মানুষ এটা দেখতে চায় না, এই ইনু টাইপের ক্যারেক্টার, যে কাজ হলো খালি গালিগালাজে, যারা সমালোচনা করে তাদের গালিগালাজে। আপনি কাজ করেন, জবাব দেওয়ারও প্রয়োজন নেই, কাজের মাধ্যমে সেটা প্রদান করে। সেই জন্য ফরেন পলিসির ক্ষেত্রে দ্য বটম লাইন হলো জাতীয় স্বার্থ সমুন্নত রাখা, জনগণের স্বার্থ সমুন্নত রাখা। অনেক পৃথিবীর অনেক ছোট দেশ আছে যারা বড় দেশের পাশে থেকে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে উন্নয়ন করেছে। সো সিম্পল পলিসি। সো আমাদের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ফরেন পলিসি পরিচালনা করেই একটা সরকারের দায়িত্ব। কে খুশি হলো, কে অখুশি হলো, সেটা আমার দেখার পাবেন না। আজকে একটা দেশের ইন্টেলিজেন্স হেড বাংলাদেশ ভিজিট করলো, এর ভিতরে অনেকের স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল। এটা কেমন জানি হাইড করতে পারছে না। হোয়াই? প্রতিবেশী দেশে ভিজিট করতে যেতেই পারে, কিন্তু দেশের স্বার্থ রক্ষা করবে সরকারের দায়িত্ব। তো সেই জন্য যে আমাদের দেশের যে একটা পার্শ্ববর্তী দেশের ভারতের রয়ের যে পেনিট্রেশন, যেখানে সেটা সশস্ত্র বাহিনীর কয়েকজন অফিসারের বিচার হয়েছে, এই জন্য এইটা নেপাল অথবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কাতে অকল্পনীয়। তো তারা তো তাদের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখার জন্য যে জনগণ দেখবেন যে বাংলাদেশে সবসময় অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো হাই থাকে কেন? কারণ ইন্ডিয়া আমাদের অনেক কিছুতে বাধার সৃষ্টি করে। আমাদের পলিসি ম্যাটার, কে প্রেসিডেন্ট হবে, কে স্পিকার হবে, কে ইভেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে হবে, সেইগুলো আসে তো হিসেবে বইয়ের ভিতরে লিখে গেছে। সেইটাকে অতিক্রম করে ইন্ডিপেন্ডেন্ট বেজিং অফ দ্য পিপলস ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্ট মাথায় রেখে ফরেন পলিসি আপনার নির্ধারণ করতে হবে। আর ইকোনমি, দুর্নীতি যদি কমাতে পারে, 2% জিডিপি খেয়ে ফেলায় দুর্নীতিতে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আপনি আপনার দলের যে নেতাকর্মী তাদেরকে দুর্নীতিমুক্ত রাখতে পারছেন কিনা, চাঁদাবাজ, লুটেরা, জমি দখলকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিনা। আর ওভারঅল যে ব্যুরোক্রেসি সবচেয়ে বেশি দুর্নীতি করে, তারা সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে, এটা ইনকোয়ারির মাধ্যমে বের হয়েছে। সবচেয়ে বেশি বেগমপাড়ায় তাদের বাড়ি। দোষ পড়ে পলিটিশিয়ানদের উপরে, পলিটিশিয়ানরা একটা অংশ। তাহলে লিকুয়ান যদি তার 3 জন মন্ত্রীকে জেলে পাঠাতে পারে, আরও বহুত উদাহরণ আছে। এই উদাহরণটা ফলো করে প্রেসিডেন্ট জিও তাই করেছে। এই উদাহরণটাকে ওইটি হলো
আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা একটা রাজনৈতিক কালচার সৃষ্টি করতে হবে। সেই কালচার যদি সৃষ্টি না করেন, ওই যে এজলাস ভাঙছে, দায়িত্ব কিন্তু এসে পড়বে তারেক সাহেবের ঘাড়ে, দোষটা কিন্তু তার ঘাড়ে আসবে যদি না আপনি ব্যবস্থা না নেন। সেইটি হলো তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, মেশার রহমতুল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমি তার সঙ্গে একমত যে আদালত ভাঙচুর, খাস কামরা ভাঙচুর, এগুলো কোনো সভ্য দেশে সভ্য নাগরিক এটা করতে পারে না। যদি আমার একটু প্রশ্ন থেকেই যায় যে কী ব্যাপার, অন্ধকারের মধ্যে যদি কোর্ট বসতে পারে, সব কিছুই বসতে পারে, তাহলে 2 ঘন্টা পরে রায় দিতে হবে, এটা আমার কাছে একটু প্রশ্ন থেকেই যায়। কিন্তু আমি সেটা তো বিচারকের এখতিয়ার। সেটাই, ওইখানেই তো আপনার মানে কোনো না কোনো কারণে এই যে 2 ঘন্টা পরে রায়টা হবে কেন, এগুলো মাঝে মাঝে কিন্তু আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি যে একটু জিজ্ঞেস করে নেই। এখানে ওই জাতীয় কোনো ঘটনা আছে কিনা আমি জানি না, বাট আমি তারপরও আদালত তার ইখতিয়ার অনুযায়ী কাজ করবে। সেখানে আসামি বা বিবাদী তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো আচরণ কাম্য নয় এবং এটার বিচার হওয়া উচিত। তদন্ত করে দোষীদের শাস্তি আনা হওয়া উচিত এবং এই জাতীয় কোনো ঘটনাই। এবং দলীয় হলে দলেরও বিচার করা উচিত। হ্যাঁ, অবশ্যই, সে যে দলেরই হোক, অপরাধীকে দল হিসেবে বিবেচনা করা উচিত না। ভাই যেটা বলছেন যে এই যে দীর্ঘদিন যাবৎ এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন করে উন্নত রাষ্ট্রের সব কিছুই আমাদেরকে অবলম্বন মানে ফলো করতে হবে। তো এগুলো করার জন্য প্রক্রিয়াটাও কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে। ওই প্রক্রিয়ার জন্য যেমন এই যে একবার ঘুরিয়ে পেঁচা বলা হয় যে তারেক রহমান সাহেবের উনি পার্লামেন্টে দাঁড়ায় কিন্তু বলছেন যে আমি হাতে তালি করতালি পাওয়ার জন্য কিন্তু বলতেই পারি অনেক কথা, কিন্তু আমি সেটা বলতে চাই না, বলবো না, এবং বলেনও না। আমার বাড়ি বরিশালে প্রধানমন্ত্রী সফর করেছেন, তো এখানে একটা সাংগঠনিক সভা ছিল। সেই সাংগঠনিক সভায় যারা বক্তব্য রেখেছে তাদের প্রত্যেকেরই বরিশাল কেন্দ্রিক কিছু সমস্যার কথা বলতেছিল। ওরা কিন্তু ওইখানে সাংগঠনিক সভায় ওই অঞ্চলের কোনো উন্নয়নের কথা তিনি কিন্তু বলেননি। বলতেই পারতেন, হাতে তালি নিয়েই আসতে পারতেন। পার্লামেন্টে আপনারা দেখেছেন। তো এইটা কিন্তু একটা বিষয় যে হাতে তালি, চাটুকদারি, এই সমস্ত জিনিসগুলি তারেক রহমান সাহেব যে অ্যাভয়েড করতেছেন, এর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু প্রকাশিত হয়েছে বিভিন্নভাবে। তো আমরা যে এই জিনিসগুলো দরকার, এই চাটুকারিতা, হাতে তালির কাজ এখান থেকে বের হয়ে আসা দরকার, এবং সেটার প্রক্রিয়াটা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে বৈদেশিক নীতি, কূটনীতির এসব ক্ষেত্রেও তো আমরা তো খেয়াল করছি যে আপনার ওনার সফরটা কোন দিক থেকে শুরু হলো, ভারতের সঙ্গে কথাবার্তা বলে বিমস্টেক সম্বন্ধে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এইটা খেয়াল করেছি যে উনি কিন্তু এই বৈদেশিক বা কূটনৈতিক যে বিষয়গুলো, এগুলো খুব ঠান্ডা মাথায়, আস্তে ধীরে দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, আমাদের স্বকীয়তা, আমাদের মর্যাদা সব কিছু ঠিক রেখেই কিন্তু তিনি আস্তে আস্তে মুভ করছেন। তো এক্ষেত্রে ওনাকে কারা কারা কেউ সহযোগিতা করছেন, কিন্তু আমরা কিন্তু সেটা প্রত্যাশা রাখি। এবং সব কিছু মিলিয়ে আমি বলবো ভুলের ঊর্ধ্বে কেউই না, কিন্তু ভুলকে শুধরানোর চেষ্টা করছেন। এটা অন্তত আমাদের আজকে যিনি কর্ণধার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তিনি ভুলগুলো শুধরিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। আমাদের দলের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে, দলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বদনামের ভাগিদার হচ্ছে গভর্নমেন্ট, এবং সেটার জন্য আমরা দায়ী। মিড লেভেলের কর্মী যারা, আমাদের নিচের লেভেলের যারা কর্মী, এগুলো আপনি রাতারাতি সব ঠিক করে ফেলতে পারবেন না, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু চলমান। এই প্রক্রিয়াটাকে আমাদেরকে উৎসাহিত করা উচিত, এই প্রক্রিয়াটা আমাদের সহযোগিতা করা উচিত প্রত্যেকের। সুপারস্টার সরোয়ার, ফাইনাল রাউন্ড, সো শেষবারের মতো আমি আপনার কাছে। না, ওইটাই চ্যালেঞ্জ যে আপনি মানুষের কাছে এই ইমপ্রেশন দিতে পারছেন কিনা যে আপনার দলের যারা অপরাধ করে, দলের ক্ষমতা ব্যবহার করে যারা দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন কিনা। আজকে এজলাস ভাঙার কনসিকোয়েন্সটা কি?
এটার এফেক্টটা কী, রেমিফিকেশনটা কী, যে আজকে 2000-এর বেশি জাজ আছে। তো ওখানে আমরা পত্রিকার মাধ্যমে যেটা জানলাম যে উনি বলছে যে বিদ্যুৎ নাই, আমি পরে অর্ডার দেব। পরে অর্ডার দেওয়া একটা নর্মাল ফেনোমেনা, মানে অর্ডারটা ওপেন কোর্টেই দিতে হয়, কিন্তু সিচুয়েশনে জজ সাহেব ভিতর থেকে অর্ডার দিতে পারে, প্র্যাকটিসড। তো সেই ক্ষেত্রে তাকে বললো এই আওয়ামী লীগ, বিদ্যুৎ গেছে কেন, লোডশেডিং। এতে যে এই যে একটা জুডিশিয়ারির যে ক্লাসটা ব্যক্তিগতভাবে সবাইকে আক্রান্ত করে, যে আজকে সে আক্রান্ত হয়েছে, 2 দিন পরে আমি আক্রান্ত হব, বিচার ব্যবস্থাই ভেঙে পড়বে। এমনিই বিচার ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের বাংলাদেশে। সো তাহলে দেশটা কি আনগভর্নেবল হয়ে যাবে? এমনি তো ডিসফাংশনাল হয়ে আছে। হ্যাঁ, গভর্নেবল যাতে না হতে পারে সেটা তো দায়িত্ব লিডারশিপের। তাহলে আপনি এইরকম আপনি আর এক ক্লাসকে আপনি আক্রান্ত করবেন। হ্যাঁ, ওই যে আমি উত্তরের যে ঘটনাটা বললাম, যে এইটা সেনাবাহিনী অফিসারদের এমন রিপার্কেশন হলো যে জাহাঙ্গীর ওখানের এমপি, আমরা একসাথে বেগম জিয়ার নিরাপত্তা টিমে কাজ করেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম, পারলে সে খেয়ে ফেলে, তখনই খেয়ে ফেলে। এমপির কি এখতিয়ার আছে কাউকে গ্রেপ্তার করার? আপনি মামলা দেবেন কগনিজেবল অফেন্স হলে, এখনই গ্রেপ্তার হবে, এরকম একটা ক্লাসকে অ্যাটাক করে, এফেক্ট করে, এবং এইভাবে আস্তে আস্তে কিন্তু আনপপুলার হতে শুরু করে। ন্যায্যতার স্বার্থে সেখানে যদি কিছু ইস্যু থাকে আপনি মামলা করেন, তারপর তা কী করেন। একটা কর্নেল সাহেবের সাথে আপনি এমন ব্যবহার করলেন যে যেটা দস্যুত টাইপের হয়ে গেল। একটা এমপির বিহেভিয়ার তো এর সাথে আবার ওই যে ওখানের যে আপনার সিটি কর্পোরেশনের যে প্রশাসক, অনির্বাচিত প্রশাসক, দুইজনে দে ক্যানট বিহেভ লাইক এ মাস্তান। একটা রাষ্ট্রীয় পজিশনে থাকলে বিহেভ উইথ রেসপন্সিবিলিটি। আপনি মামলা দিলেন, এই ক্ষেত্রে কোর্টকে আমি ধন্যবাদ জানাবো যে ওই দিনই তাকে জামিন দিয়ে দিয়েছে, কারণ দেয়ার ইজ নো ইস্যু। একটা ক্ষুদ্র ঘটনায় আপনি একটা নাটক সাজালেন, তো দোষটা, দায়ভারটা আসবে কার উপরে? আসবে ওই পার্টি প্রধান, সরকার প্রধানের উপরে। এইগুলোর রিমেডি করাই হয়েছে তার দায়িত্ব। এখন আমরা গত 17 বছর স্পেশালি আওয়ামী লীগ রেজিমে দেশ ভাগ করার যে প্রবণতা লক্ষ্য করছি, যে যারাই আপনার বিরোধিতা করবে তাদেরকে আওয়ামী লীগ বানাতে হলো জামাত বিএনপি, পাকিস্তানপন্থী। আপনি এখানে অপরাধ কে করছে, দুর্নীতি করছে সেটাই শোনা, আপনি বিরোধিতা করলেই জামাত বিএনপি ট্যাগ দিত। এখন আবার এই সেই জিনিসটা শুরু হয়েছে, একটা শব্দ যদি পছন্দ না হয় তাহলে এই আওয়ামী লীগ। আচ্ছা, আওয়ামী লীগ কী করে কিনা, ওই যাদের কথা আবারও বলি, সেটা তো ইন্টেলিজেন্স সংস্থা আছে না, শেষ ক্রান্ত, তার নিয়োগকারী কর্তৃপক্ষ আছে, ইন্টেলিজেন্স সংস্থা আছে। এই যে অতি উৎসাহী ক্ষমতাসীনরা যারা চাটুকর এবং এই দাসত্বমূলক গোলাম সেজে করে, ওরা শুধু নিজেদের ধান্দাবাজির জন্য, নিজেদের আখের গুছাবার জন্য, চাঁদাবাজি এগুলো করার জন্য, এদেরকে নিয়ন্ত্রণ করা দলের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। সুশাসন ন্যায্যতা আসতে হইলে এই অতি উৎসাহী যারা চাটুকর এবং গোলাম, যারা বিভিন্ন সময় মানুষকে ভোগান্তি স্বীকার করে, তারাই কিন্তু ওখান থেকে কিন্তু আস্তে 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 পছন শুরু হয়। ধন্যবাদ। মিস্টার রহমতুল্লাহ, এই যে আপনার এতক্ষণে বুঝতে পারিনি যে যার যার গোত্রের একটা ব্যাপার থাকে, কিন্তু গোত্রের ধরেন ওই যে উত্তরের ঘটনাটা বারবার আসতেছিল কেন, তখন বুঝলাম তো উনি তো কর্নেল। উনি যে আচরণটা করলেন, একজনকে বলেন অনির্বাচিত, আরেকজন তো নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কথাটাকে কিভাবে উনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন, ওই বিষয়টা একটু তুলে আনলে মনে হয় ভালো হইতো। ওই রকম, এবং সে যে ফ্যাসিস্টের লোক এটা তো প্রমাণিত ছিল এবং সেটা বলাও হয়েছে। তো এখন কথায় কথায় ফ্যাসিস্ট বা কথায় 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 কথা কেন ভাই, আমরা তো চিনি, আমরা তো রাস্তাঘাটে ছিলাম। আমি অবশ্যই মনে করি না যে হ্যাঁ একটা ইসের কারণে তাকে করে, আবার প্রশংসা করলেন যে হ্যাঁ একদিনের মধ্যে জামিন দিছে। তো তার মানে কি, প্রশাসক এবং এমপি সাহেব যদি মিলে চাইতেন যে উনি 10 দিন জেলে পড়ে থাক, তাহলে তিনি রাখতে পারতেন। তার মানে উনি কিন্তু ওইখানে হস্তক্ষেপ করেন নাই, তার দ্বারাই প্রমাণিত যে ওনাকে ধন্যবাদ যে এই এক বেলার মধ্যে জামিন দিয়ে দিয়েছে। তো জামিন না দেওয়ার মানসিকতা যদি থাকতো তাহলে তো ওনাকে জেলের ভাত খাওয়ানো যাইতো এবং 2-4-5 দিন রিমান্ডে রাখা যাইত। কিন্তু একেবারে উপস্থিত সবার সামনে এমপি প্রশাসক 2 জন আসার পরে উনি ওনার ওই কাজটা করতে দেবেন না, এই যে মানসিকতা, সেটা কি খুব ভালো মানসিকতা ছিল? আমি এরপরেও বলবো যে যারা অপরাধ করে এবং তাৎক্ষণিক প্রক্রিয়ায়
মাস্তানি কোনো ভাব অন্তত সরকারি দলের কারো দেখানো উচিত না, আমি সেই বিষয়ে একমত। কিন্তু প্রকাশ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে আচরণ খারাপ করবে, আর উনি এক সময় অমুক ছিল, অনেক অবসরপ্রাপ্ত ছিল, সেই কারণে তাকে কিছু বলা যাবে না, এটাও কিন্তু আবার মাথায় রাখতে হবে। অথচ তার সমস্ত উত্থান কিন্তু এই ফ্যাসিজমের মাধ্যমে, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। ফ্যাসিবাদের সময় সুবিধা ভোগ করবেন, আবার এই আমলে আইসাও আবার ওই যে তথাকথিত সুশীল ভাব ধরে তারপরে সেখান না, থেকে না, ওটা আপনি- ঠিক না। ওই ঘটনা না, যে কোনো চেক করবে, যে কোনো ঘটনা, ওটা আলোচনাটা হ্যাঁ, আবার এখন করা এই যাবে। সরকারের চেক করার বিষয়টা আমাদের রাখতে হবে। কোথাও সরকার চাকরি করলেই ফ্যাসিজমই হয় না 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 সরকারের চাকরি করলে যদি অপরাধ করে, সে সরকারের fascist হয়। চেক করার বিষয়টা মাথায় এটা আনতে হবে, এটা তো আমরা আনি না। সমস্যাটা হচ্ছে এইখানে যে সে কি করেছে। I wanted you to উনি realize উনি অবসরপ্রাপ্ত, যে একটা প্রতিক্রিয়া উনি কি হয়, অবসরপ্রাপ্ত, এই জন্য প্রতিক্রিয়া ওনাকে কি উনি হয়। অন্যায় করলেও কিছু বলা যাবে না, ওটাও আমাদের It's not মাথায় রাখা that, উচিত। ওটা না। এবং আপনি 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 আবার প্রতিক্রিয়া স্বীকার কি হয়? করেছেন, আপনি স্বীকার করেছেন যে তাকে ওই বেলায় জামিন দেওয়া হয়েছে, তার মানে কি আমি ওখানে তো আপনাকে- সরকার হস্তক্ষেপ করে না, আমি আপনাকে সরকার realize ইচ্ছা করলে করার হস্তক্ষেপ জন্য করতে বলছি, পারতো। প্রতিক্রিয়া কি হয়। এখন প্রতিক্রিয়াটা কি, আমরা এক একজন আমাদের উপরে প্রতিক্রিয়াটা নিয়ে ঘোষণা করি। আমি কি করলাম, আমি কি মনে করলাম, ওইটা জাতির প্রতিক্রিয়া হিসেবে আমরা চাপিয়ে দিতে চাই। কোথাও চাকরি করলে ফ্যাসিস্ট হয় না। না না, সেনাবাহিনীতে চাকরির না, 20,000 অফিসার তার আছে, আচরণটা ছিল ফ্যাসিজম fascist আচরণ, 200-300 তার 200-300 আচরণ ছিল ফ্যাসিজমের আচরণ, তার আচরণটা অসুন্দর He ছিল। was very cool. অবশ্যই আমি অত্যন্ত sober ছিল। অবশ্যই ওখানে সরকার ওখানে দলীয় তার আচরণের কোনো হ্যাঁ, আপনি ভিডিওটা খেয়াল করবেন, উদ্যতা দেখি নাই। ভিডিওটা আপনি খেয়াল করবেন, ওইভাবে তার আচরণে কোনো উদ্যততা দেখা যায় না, very cool। একটা বিল্ডিং এর, একটা অফিসের, একটা কোম্পানির বিষয় নিয়ে প্রশাসককে ছুটে যাইতে হয়েছে, এমপি সাহেবকে ছুটে যাইতে হয়েছে, এটাকে আপনি একেবারে ছোট আকারে দেখার কোনো সুযোগ নাই। তারপর আমি বলবো, সেটাই আমরা জানতে চাই তারপর কি বলবো, হয়েছিল, জনপ্রতিনিধি দুইজন যে হ্রাস করলো কি হয়েছিল সেটা জানতে চাই আমরা। হ্যাঁ, সেইটা আপনি জানতে চান। জনপ্রতিনিধিদেরকে সবসময় সংযত আচরণ করা উচিত এবং এমন আচরণ করা উচিত যেটা মানুষের উপর এফেক্ট না হয়, এই ব্যাপারে আমি একমত, এবং কোনো জায়গায় না। কিন্তু আমি আবারও বলবো যে এই জিনিসগুলোর জন্য আমাদেরকে আরও সময় নিতে হবে, এবং বিভিন্ন জায়গায় অপকর্মের কারণে দলীয় বহু নেতাকর্মীদেরকে পদ হারাতে হয়েছে, জেলে যেতে হয়েছে, গ্রেফতার করা হয়েছে, নজির তো সৃষ্টি আবার হচ্ছে সবই ফেরত আসে। না। সবই এবার তাহলে কি ফেরত সারা জীবন থাকবে? সারা জীবন থাকবে জেলের মধ্যে? আপনি চুরির অপরাধ অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হবে। না, আপনি চুরি করার অপরাধ হলো 1 মাসের জেল। পুকুর ভরে ফেলাইলো, এখন প্রশাসক হয়ে গেছে। আমি চুরির অপরাধ হলো 1 মাসের জেল। বরিশাল শহরে পুকুর ভরে ফেলাইলো, এখন প্রশাসক। না, আমি বলছি যে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি চুরির অপরাধ ধরেন 1 মাসের জেল, 1 মাস পার হয়ে গেছে, তারপরও আপনি তারে বলবেন যে না, তারপর 6 মাস জেলে রাখতে হবে। এটা তো- অপরাধ বুঝেই না আপনাকে। আপনি প্রশাসক পুকুর ভরার কারণে দল থেকে সে 2 বছর বাইরে ছিল, তার তো শাস্তি হয়েছে। ওই যে- এখন কি তাকে সেই জন্য কি আবার বারবার ইয়া করতে হবে? তাকে সারা জীবনের জন্য বরখাস্ত ওই করতে বসে হবে? থেকে পুরস্কার অপরাধের থেকে না, অপরাধের থেকে আপনি বেশি তো তার জন্য শাস্তি নির্ধারণ করতে পারেন না। তার ক্যারেক্টার পরিবর্তন জি। হয়েছে কিনা সেটা দেখতে হবে। দর্শক অনুষ্ঠান শেষ সেটা সময় প্রান্তে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠান করার জন্য। দর্শক দুজনটি স্বীকার করে নিচ্ছেন, আমরা সরকারের 6 মাস নিয়ে আলোচনা করছিলাম যে সরকার প্রধানের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন, কিন্তু এই পরিবর্তনটা ট্রান্সলেটেড হচ্ছে না অন্যদের মধ্যে, এবং এই সংকটের কথা দলের মহাসচিব তিনিও উল্লেখ করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে পরিবর্তনটা শুধু তার মধ্যে দেখা যাচ্ছে। কাজে একজন ব্যক্তির মধ্যে পরিবর্তন হলে তিনি যত শীর্ষে থাকুন না কেন, সামগ্রিকভাবে সেটাকে পরিবর্তন বলা যাবে না। তবে একেবারে সময় ফুরিয়ে গেছে সেটাও বলা যাবে না। সরকারের শুরু 6 মাস গেছে, আবার 6 মাস খুব কম সময় নয়, কিন্তু মানুষ যেটা দেখতে চাইবে সুশাসন, মানুষ দেখতে চাইবে স্বচ্ছতা আছে কিনা, মানুষ দেখতে চাইবে জবাবদিহিতা আছে কিনা। এই সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অন্তত মানুষ সব কিছুকে গ্রহণ করতে, অ্যাকসেপ্ট করতে চাইবে, অন্যথায় মানুষ একটা সময় গিয়ে সেগুলো প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয় যেটা খুবই জরুরি, ক্ষমতার অ্যারোগ্যান্স, এটা মানুষ পছন্দ করে না, যেই হন না কেন। এবং যে ফ্যাসিস্ট, স্বৈরাচার, কর্তৃত্বপরায়ণ, যেভাবেই বলি না কেন, শেখ হাসিনার যে পতন, বিদায়, অনেক কারণের মধ্যে এটা একটা যে তাদের যে অ্যারোগ্যান্স বিভিন্ন সময় মানুষ দেখেছে ক্ষমতায় থেকে গত কয়েক বছরে, এবং সরকার প্রধান থেকে শুরু করে অন্যদের মধ্যে সেই অ্যারোগ্যান্স কিন্তু মানুষকে অনেক বিরক্ত করেছে এবং মানুষকে অনেক ক্ষুব্ধ করেছে।
এবং তার ফলাফল কিন্তু 2024-এর 5ই আগস্টে গোটা দেশবাসী, গোটা বিশ্ব দেখেছে। আমরা সেই অ্যারোগেন্স বর্তমান ক্ষমতাসীনদের কাছ থেকেও দেখতে চাই না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।